রাশিয়া আয়তনের দিক থেকে পৃথিবীর মোট ভূখণ্ডের প্রায় 11% আয়তন নিয়ে বিশ্বের বৃহত্তম রাষ্ট্র। অন্যদিকে $1.77 ট্রিলিয়ন জিডিপি নিয়ে গ্লোবাল র্যাঙ্কিংয়ে দেশটি বিশ্বের 11তম এবং ইউরোপের 5ম। রাশিয়া ফসিল ফুয়েল এবং বিভিন্ন ন্যাচারাল রিসোর্স যেমন অ্যালুমিনিয়াম, কপার, গোল্ড, সিলিকনের মতো মেটাল ও নন মেটাল এবং মিনারেল সমৃদ্ধ একটি দেশ। ইনফ্যাক্ট 2021 সালে ইউরোপিয়ান ইউনিয়নের 27টি দেশের টোটাল ন্যাচারাল গ্যাস কনজাম্পশনের প্রায় 40% এসেছে রাশিয়া থেকে। 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর দেশটির বিরুদ্ধে ইউএসএ, ইইউ এবং অন্যান্য পশ্চিমা মিত্র দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে বেশ কিছু ইকোনমিক স্যাংশন আরোপ করে। এমনকি রাশিয়ার $300 মিলিয়ন সমমূল্যের গোল্ড এবং ফরেন রিজার্ভও ফ্রিজ করে দেওয়া হয়। যার প্রেক্ষিতে 2022 জানুয়ারিতে যেখানে প্রতি US ডলার 78 রুবলে বিনিময় হচ্ছিল, সেখানে স্যাংশনের পর তা গত 2 দশকের সর্বনিম্ন 138 রুবলে নেমে আসে। যদিও এপ্রিল মাস থেকেই রুবল আবারও শক্তিশালী হতে শুরু করে এবং বর্তমানে প্রতি ডলারের বিপরীতে 60 রুবল বিনিময় হচ্ছে। একটি দেশের কারেন্সির মূল্যমান যখন US ডলারের বিপরীতে বাড়তে শুরু করে, তখন তা মূলত ওই দেশের ইকোনমিক স্ট্রেংথকে ইন্ডিকেট করে। আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো এত স্যাংশনের পরও রাশিয়ার ইকোনমি আদতে কিভাবে এত শক্তিশালী হয়ে উঠেছে। যে কোনো প্রোডাক্ট এবং সার্ভিসের পাশাপাশি আপনার কোম্পানির যে কোনো স্টোরি টার্গেট অডিয়েন্সের কাছে তুলে ধরতে প্রয়োজন এনগেজিং কর্পোরেট এভি অথবা কোম্পানি প্রোফাইল ভিডিও। আর এর জন্য প্রয়োজনীয় স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে ভয়েস ওভার, ভিডিও শুট, অ্যানিমেশন এবং পোস্ট প্রোডাকশনের সব ধরনের কাজ করে থাকে 10 স্টুডিওর ক্রিয়েটিভ টিম। বিস্তারিত জানতে ভিজিট করুন তাদের ফেসবুক পেজ অথবা ইমেইল করুন mailnow@10.studio। সালে 15টি সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক দেশ নিয়ে সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বর্তমান রাশিয়া ও এর আশেপাশের অঞ্চলগুলোতে রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। রাশিয়ার রাজতন্ত্রের সম্রাটকে মূলত জার ডাকা হতো এবং সে অঞ্চলে জারিজমে শুরু হয় 1547 সালে। যদিও 1721 সালে রোমানভ পরিবারের কাছে জারিজমের পতন হয়ে রাশিয়ান এম্পায়ারের গোড়াপত্তন হয়, তবে এম্পায়ার অর এমপ্রেস অফ অল দ্য রাশিয়াজের আরেকটি টাইটেল হিসেবে জার ও জারিনা তখনও প্রচলিত ছিল। রাশিয়ার এই রোমানভরা আবার ব্রিটিশ সাম্রাজ্যের রাজ পরিবারের সদস্যদের দুঃসম্পর্কের কাজিন ছিল। 19বিংশ শতাব্দীর শেষ দিকে 1894 সালে ক্ষমতায় আসার পর জার নিকোলাস II শাসনকালীন সময়ে দেশে অর্থনৈতিক বৈষম্য এবং মুদ্রাস্ফীতি দেখা যায়। প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবে 1913 থেকে 1916 সালের মধ্যে রাজ্যের জাতীয় বাজেট 8 গুণ বৃদ্ধি পায় এবং নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্য প্রায় 200% বেড়ে যায়। এর পাশাপাশি রাজ্যের চলমান খাদ্য সংকটের দিকে ফোকাস না করে রাজা ক্রমাগতই সামরিক শক্তি বাড়াতে বেশি ফোকাস ছিল। ফলশ্রুতিতে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর 1917 সালে শুরু হওয়া 5 বছরব্যাপী রাশিয়ান রেভলিউশনের পর রাজতন্ত্রের পতন ঘটে এবং বিশ্বের প্রথম মার্কসিস্ট কমিউনিস্ট রাষ্ট্র হিসেবে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স USSR বা সোভিয়েত ইউনিয়নের যাত্রা শুরু হয়। সে সময় পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 6 ভাগের 1 ভাগ আয়তন নিয়ে সোভিয়েত ইউনিয়ন ছিল বিশ্বের বৃহত্তম এবং অন্যতম শক্তিশালী রাষ্ট্র। 1924 সালে নবগঠিত রাষ্ট্রের সংবিধান প্রণীত হয় এবং সোভিয়েত ইউনিয়নের ইকোনমিক গ্রোথ ও ট্রান্সফরমেশনের জন্য প্রতি 5 বছরের জন্য একের পর এক 5-ইয়ার প্ল্যান গ্রহণ করতে শুরু করে। প্রথম দিকে সোভিয়েত সরকার সকল কৃষিজমি সরকারিকরণ শুরু করে, যা কালেক্টিভাইজেশন নামে পরিচিত, এবং র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রতি ফোকাস করে। এছাড়া দেশটির সরকার অস্ত্র এবং মিলিটারি ক্ষমতা বৃদ্ধিতে ফোকাস করে। কিন্তু এগ্রিকালচারের কালেক্টিভাইজেশনের সিদ্ধান্ত দেশটির সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে এবং কৃষি উৎপাদন কমে যায়। ফলে পুরো সোভিয়েত ইউনিয়ন জুড়েই খাদ্য সংকট থেকে দুর্ভিক্ষ দেখা দেয়, যাতে বিপুল সংখ্যক মানুষ মারা যায়। যদিও সামরিক শক্তির উপর এ ধরনের ফোকাস করার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন অ্যালাইড পাওয়ারের সহযোগিতায় জার্মান ফোর্সকে ঠেকিয়ে দিতে সক্ষম হয় এবং ইস্টার্ন ইউরোপের যে সকল দেশকে জার্মান বাহিনীর দখল থেকে মুক্ত করেছিল সেখানে কমিউনিস্ট সরকারের পৃষ্ঠপোষকতা শুরু করে। ফলশ্রুতিতে USA, UK, কানাডা এবং অন্যান্য ইউরোপিয়ান দেশগুলো বিশ্বে কমিউনিজম ছড়িয়ে পড়বে এই আশঙ্কা থেকে রাশিয়ার সাথে কোল্ড ওয়ারে জড়িয়ে পড়ে। সে সময় USA এবং USSR দুই পক্ষই সামরিক শক্তি বৃদ্ধি করতে থাকে এবং নিজেদের নিউক্লিয়ার আর্সেনাল বাড়াতে থাকে। এছাড়াও স্পেস কনকোয়েস্টেও এই দুই পরাশক্তি প্রতিযোগিতা করতে থাকে, যেখানে রাশিয়া আর্টিফিশিয়াল স্যাটেলাইট এবং মহাকাশে প্রথম মানুষ পাঠালেও USA প্রথম সফল চন্দ্র অভিযানের মাধ্যমে নিজেদের সুপিরিয়রিটি এবং ডমিনেন্সকে প্রতিষ্ঠিত করতে শুরু করে। এদিকে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সাথে কোল্ড ওয়ার সোভিয়েত ইকোনমিতে বেশ নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে শুরু করে। 1960 এবং 70 দশকে কমিউনিস্ট পার্টির যে কোনো মূল্যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর জোর দেওয়া এবং পার্টির সদস্যরা বিপুল পরিমাণে সম্পদ অর্জন করা দেশটিতে অর্থনৈতিক বৈষম্য আরও বাড়িয়ে দেয় এবং সাধারণ রাশিয়ানরা প্রায়ই খাদ্যাভাবে পড়তে থাকে।
এদিকে ৮০ দশকের শুরু থেকে বিশ্বজুড়ে তেলের প্রোডাকশন বৃদ্ধি পেলে তেলের দাম হুট করে নেমে যেতে শুরু করে, যা রাশিয়ান ইকোনমির জন্য একটি বড় ধাক্কা ছিল। একই সময় ইউএসএ এবং ওয়েস্টার্ন দেশগুলো রাশিয়াকে ইকোনমিক্যালি আইসোলেট করতে শুরু করে। ১৯৮৫ সালের দিকে তখনকার সোভিয়েত লিডার মিখাইল গর্বাচেভ একটি হাইব্রিড কমিউনিস্ট ক্যাপিটালিস্ট ব্যবস্থায় অনেকটা বর্তমান সময়ের মডার্ন চায়নার আদলে ইকোনমিকে রিফর্ম করার জন্য বেশ কিছু পলিসি গ্রহণ করলেও রাশিয়ার বিশাল ইকোনমি, কয়েক দশক ধরে চলা কোল্ড ওয়ার, ওয়েস্টার্ন দেশগুলোর ইকোনমিক আইসোলেশন এবং রাষ্ট্র জুড়ে জনরোষের ভার সহ্য করতে পারছিল না। ধীরে ধীরে পূর্ব ইউরোপে সোভিয়েত কর্তৃত্ব কমতে থাকে এবং ১৯৯১ সালের ডিসেম্বরের ৩১ তারিখ পতন ঘটে সোভিয়েত ইউনিয়নের। জন্ম হয় ১৫টি স্বাধীন রাষ্ট্রের, যার মধ্যে বিশ্বের মোট ভূখণ্ডের প্রায় ১১% আয়তন নিয়ে বিশ্বের বৃহত্তম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বর্তমানে রাশিয়া। সোভিয়েত ইউনিয়ন ভাঙনের পর নবগঠিত রাশিয়ার ধুঁকতে থাকা ইকোনমিকে পুনরুদ্ধারের জন্য ইউএসের ওয়াশিংটন বেসড প্রতিষ্ঠান আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ ট্রেজারির ইকোনমিক পলিসি রিফর্ম ইনিশিয়েটিভ দ্য ওয়াশিংটন কনসেনসাস অ্যাডপ্ট করতে শুরু করে। ওয়াশিংটন কনসেনসাস মূলত রুগ্ন ইকোনমিকে পুনরুদ্ধারে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ ট্রেজারির 10টি ইকোনমিক পলিসি রেকমেন্ডেশন, যেখানে ট্যাক্স রিফর্ম, ট্রেড লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অফ স্টেট এন্টারপ্রাইজেস, লিগাল সিকিউরিটি অফ প্রপার্টি রাইটস, কম্পিটিটিভ এক্সচেঞ্জ রেট, রিডাকশন অফ পাবলিক স্পেন্ডিং অন সাবসিডিজ এসব বিষয়ের উপর জোর দেওয়া হয়। ১৯৯২ সাল থেকে দেশটি রাষ্ট্রায়ত্ত ছোট বড় প্রতিষ্ঠানগুলোকে প্রাইভেটাইজ করতে শুরু করে এবং ১৯৯৪ সালের মধ্যে রাশিয়ার ইন্ডাস্ট্রির প্রায় ৭০% বিক্রি করে জয়েন্ট স্টক কোম্পানিতে রূপান্তর হয়ে যায়। ফলশ্রুতিতে রাশিয়ার ইকোনমি একটি প্ল্যান্ড ইকোনমি থেকে ধীরে ধীরে একটি মিক্সড মার্কেট ওরিয়েন্টেড ইকোনমিতে রূপান্তরিত হয়েছে। ২০২১ সালে $১.৭৭ ট্রিলিয়ন জিডিপি নিয়ে গ্লোবাল জিডিপি র্যাঙ্কিংয়ে রাশিয়ার অবস্থান ছিল ১১তম এবং ইউরোপীয় দেশগুলোর মধ্যে দেশটির অবস্থান ছিল ৫ম। একই সময়ে দেশটির পার ক্যাপিটা ইনকাম এবং জিডিপি পার ক্যাপিটার পরিমাণ ছিল যথাক্রমে $১১,৬০০ এবং $১৪,৬৭০। রাশিয়ার ইকোনমিক সামর্থ্যের পেছনে অন্যতম একটি কারণ হচ্ছে বিশাল আয়তন নিয়ে দেশটি বিপুল পরিমাণ ন্যাচারাল রিসোর্সের একটি দেশ। বিশ্বের, বিশেষ করে ইউরোপের জ্বালানি সাপ্লাইয়ের অন্যতম সোর্স হচ্ছে রাশিয়া, যা থেকে রাশিয়া প্রতি বছর বিপুল পরিমাণে ফরেন কারেন্সি আয় করে থাকে। ন্যাচারাল রিসোর্স ছাড়াও দেশটি সিরিয়াল গ্রেন, সানফ্লাওয়ার সিড উৎপাদনেও বিশ্বের অন্যতম শীর্ষ দেশগুলোর মধ্যে একটি। অন্যদিকে আয়তনের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশ হওয়া সত্ত্বেও দেশটির জনসংখ্যা বাংলাদেশের চেয়েও কম, প্রায় ১৫ কোটি, যার কারণে দেশটির নিজস্ব চাহিদার জন্য খাদ্য, জ্বালানির মতো গুরুত্বপূর্ণ রিসোর্সের ক্ষেত্রে রাশিয়া স্বয়ংসম্পূর্ণ একটি দেশ। এছাড়াও দেশটির প্রোডাকশন ও ম্যানুফ্যাকচারিংয়ে বিশ্বের অন্যতম ইন্ডাস্ট্রিয়াল দেশগুলোর মধ্যে একটি, যার অটোমোটিভ থেকে শুরু করে রকেট ম্যানুফ্যাকচার করারও সক্ষমতা রয়েছে। এই সক্ষমতাকে কাজে লাগিয়ে দেশটি ম্যানুফ্যাকচার্ড পণ্যের বেশিরভাগ চাহিদাই লোকাল ইন্ডাস্ট্রিয়াল সক্ষমতা থেকেই পূরণ করতে পারছে। এমনকি তুলনামূলক কম জনসংখ্যা হওয়াতে দেশটির লোকাল ডিমান্ড পূরণ করে পার্শ্ববর্তী দেশগুলোতেও এক্সপোর্ট করে থাকে, কিন্তু সে তুলনায় দেশটিকে খুব কমই ইম্পোর্ট করতে হয়, যার কারণে গত ২ দশকে দেশটি বেশ কয়েকবারই কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস বজায় রাখতে সক্ষম হয়েছিল, যা দেশটিকে ফরেন রিজার্ভ বাড়াতে বেশ সাহায্য করেছিল। যেমন ২০২১ সালে রাশিয়া মোট $৩৭৯.৯ বিলিয়ন আমদানির বিপরীতে $৫৫০ বিলিয়ন রপ্তানি করে। ফলে বছর শেষে দেশটির মোট ট্রেড সারপ্লাসের পরিমাণ দাঁড়ায় $১৭০ বিলিয়ন বেশি। রাশিয়ার সেন্ট্রাল ব্যাংকের একটি তথ্যসূত্রে বর্তমানে দেশটির মোট ফরেন রিজার্ভের পরিমাণ প্রায় $৫৭০ বিলিয়ন। কিন্তু কোন কোন সেক্টরের উপর নির্ভর করে রাশিয়ার ইকোনমি বর্তমানে এত শক্তিশালী হয়ে উঠেছে? রাশিয়ার অর্থনীতির প্রধান ভিত্তি হচ্ছে এর এনার্জি সেক্টর। বিশেষ করে তেল এবং গ্যাস রপ্তানি দেশটির অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সোভিয়েত ইউনিয়ন পতনের পর রাশিয়াতে মুক্তবাজার প্রতিষ্ঠা হলে ৯০ দশকের শেষ দিকে এনার্জি এক্সপোর্টের মাধ্যমে দেশটির জিডিপির ৯০% লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছিল। এনার্জি এক্সপোর্ট বলতে মূলত তেল, গ্যাস, এলএনজি, কয়লার মতো ফসিল ফুয়েলের রপ্তানিকে বোঝায়। বিশ্বের ৩২% ন্যাচারাল গ্যাসের রিজার্ভ নিয়ে রাশিয়া বিশ্বের সবার শীর্ষে এবং ন্যাচারাল গ্যাস প্রোডাকশনে দ্বিতীয়। রাশিয়ার সর্ববৃহৎ গ্যাস কোম্পানি গ্যাসপ্রম একাই বিশ্বের ১/৪ গ্যাস রিজার্ভ হোল্ড করার পাশাপাশি রাশিয়ায় ৯০% গ্যাসের প্রোডাকশন কন্ট্রোল করে। গ্যাস প্রোডাকশন ছাড়াও কোম্পানিটি নর্থ স্ট্রিম নামে ২টি পাইপলাইন নেটওয়ার্কের মাধ্যমে পুরো ইউরোপ জুড়েই গ্যাস এক্সপোর্ট করে এবং ২০২১ সালে এই দেশটি মোট ১৬৭ BCM গ্যাস এক্সপোর্ট করেছে। ইনফ্যাক্ট ২০২১ সালে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের টোটাল ন্যাচারাল গ্যাস কনজাম্পশনের প্রায় ৪০% এসেছে রাশিয়া থেকে। ন্যাচারাল গ্যাস ছাড়াও ২০২১ সালে রাশিয়া মোট ৪০ বিলিয়ন কিউবিক মিটার লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি এক্সপোর্ট করেছে, যা বিশ্বের টোটাল এলএনজি সাপ্লাইয়ের ৮% এবং এলএনজি এক্সপোর্ট থেকে ২০২১ সালে দেশটি আয় করেছে $৭.৬ বিলিয়ন। অন্যদিকে পাইপলাইন গ্যাস এক্সপোর্ট থেকে ২০২১ সালে রাশিয়া প্রায় $৫৪.২ বিলিয়ন আয় করেছে। ক্রুড অয়েল প্রোডাকশনেও রাশিয়ার অবস্থান আমেরিকা এবং সৌদি আরবের ঠিক পরই।
2021 সালে রাশিয়া মোট 524.05 মিলিয়ন টন ক্রুড এবং কনডেন্সেট তেল উত্তোলন করেছে, যা বিশ্বের টোটাল অয়েল সাপ্লাইয়ের 14% এবং এক্সপোর্ট করেছে $110.2 বিলিয়ন ক্রুড অয়েল এবং $68.7 বিলিয়ন অয়েল প্রোডাক্টস। এছাড়াও রাশিয়ার এক্সটেন্সিভ ক্রুড অয়েল এক্সপোর্ট পাইপলাইন আছে, যা বিশ্বের দীর্ঘতম পাইপলাইন নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক ব্যবহার করে রাশিয়া ইউরোপ এবং এশিয়াতে সরাসরি তেল শিপমেন্ট করতে পারে। বর্তমানে পুরো ইউরোপ জুড়ে যতগুলো অয়েল রিফাইনারি প্ল্যান্ট রয়েছে সেগুলোর 20% সাপ্লাই আসে রাশিয়া থেকেই। স্ট্যাটিস্টার তথ্যসূত্রে রাশিয়ার তেল এবং গ্যাস ইন্ডাস্ট্রি দেশটির জিডিপিতে 2021 সালে 17% বেশি কন্ট্রিবিউশন করেছে। মূলত এসব পাইপলাইনের কারণে ইউরোপের দেশগুলো রাশিয়ার উপর ডিপেন্ডেন্সি বেড়েছে। এই ডিপেন্ডেন্সি বাড়াতে রাশিয়া যেমন তাদের ন্যাচারাল রিসোর্স থেকে নিজেদের এক্সপোর্ট আর্নিংস বাড়াতে পেরেছে, ঠিক তেমনি বেড়েছে দেশটির ফরেন রিজার্ভও। রাশিয়ার উপর দেওয়া ইকোনমিক স্যাংশনগুলোতে দেশটির অয়েল ইন্ডাস্ট্রিকে ছাড় দেওয়া হয়েছিল, যার কারণে ইনিশিয়ালি দেশটির ইকোনমি কিছুটা আঘাত পেলেও ইউরোপিয়ান ইউনিয়ন আর রাশিয়ার উপর ডিপেন্ডেন্সি অল্প সময়ের মধ্যেই দেশটির ইকোনমিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। তেল ও গ্যাস ছাড়াও কয়লা রিজার্ভের দিক থেকে রাশিয়ার অবস্থান দ্বিতীয় এবং কয়লা উৎপাদনের দিক থেকে দেশটির অবস্থান ষষ্ঠ। 2021 সালে দেশটি 433.6 মিলিয়ন টন কয়লা উৎপাদন করেছে এবং বিশ্বের বড় দুটি কয়লা ইম্পোর্টিং মার্কেট চায়না এবং ইউরোপীয় ইউনিয়নে মোট 177.2 মিলিয়ন টন কয়লা এক্সপোর্ট করেছে। ন্যাচারাল রিসোর্সে সমৃদ্ধ রাশিয়া তেল, গ্যাস এবং কয়লা ছাড়াও প্রচুর পরিমাণে মিনারেল কমোডিটিস যেমন অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, প্যালাডিয়াম, সিলিকন, নিকেল প্রোডাকশন করে। সিলিকন প্রোডাকশনের দিক থেকে বিশ্বে রাশিয়ার অবস্থান দ্বিতীয় এবং দেশটি প্রতি বছরে গড়ে 7 লক্ষাধিক টন সিলিকন প্রডিউস করে। অ্যালুমিনিয়াম প্রোডাকশনের দিক থেকে রাশিয়া তৃতীয় সর্ববৃহৎ এবং গ্লোবাল অ্যালুমিনিয়াম চাহিদার 33% পূরণ করে। 2021 সালে দেশটি 39.31 মিলিয়ন মেট্রিক টন রিফাইন্ড অ্যালুমিনিয়াম প্রডিউস করেছে। এছাড়াও গ্লোবালি কপার চাহিদার 25% রাশিয়াই পূরণ করে। এর পাশাপাশি রাশিয়া বিশ্বের অন্যতম প্যালাডিয়াম সাপ্লায়ার, যা মূলত অটোমোবাইলের ক্যাটালিক কনভার্টারে ব্যবহার করা হয়। রাশিয়া গ্লোবাল প্যালাডিয়াম ডিমান্ডের 33% পূরণ করে। এগুলোর পাশাপাশি বিভিন্ন মূল্যবান ধাতু যেমন গোল্ড এবং ডায়মন্ডের প্রাচুর্য রয়েছে দেশটিতে। গোল্ড প্রোডাকশনের দিক থেকে দেশটির অবস্থান দ্বিতীয় এবং 2021 সালে কেবলমাত্র ব্রিটেনেই $15.5 বিলিয়ন গোল্ড এক্সপোর্ট করেছে রাশিয়া। এছাড়াও বিশ্বের সর্ববৃহৎ ডায়মন্ড মাইনিং কমপ্লেক্স আইখাল ফ্যাসিলিটি রাশিয়াতে অবস্থিত, যেখানে 2021 সালে দেশটি 32.4 মিলিয়ন ক্যারেট ডায়মন্ড মাইনিং করেছে। ব্ল্যাক সি রিজিয়নের রাশিয়া, ইউক্রেন এবং কাজাখস্তান একত্রে বিশ্বের 6টি ফুড বাস্কেটের মধ্যে অন্যতম। এগ্রিকালচারাল কান্ট্রি হিসেবে বিশ্বে রাশিয়ার অবস্থান তৃতীয় এবং দেশটিতে মোট 123 মিলিয়ন হেক্টর আবাদযোগ্য জমি রয়েছে। রাশিয়া বিশ্বের সর্ববৃহৎ গম এক্সপোর্টার এবং দেশটি বিশ্বজুড়ে গমের চাহিদার প্রায় 20% পূরণ করে থাকে। 2021 সালে পুরো ইউরোপে এগ্রিকালচার ফুড এক্সপোর্ট থেকে রাশিয়া $4.44 বিলিয়ন আয় করেছে। রাশিয়া খাদ্যশস্যের দিক থেকে নিজেদের চাহিদার চেয়েও বেশি পরিমাণে উৎপাদন করে বিশ্বের চাহিদা পূরণ করছে, যার কারণে সিরিয়াল গ্রেনের ক্ষেত্রে দেশটির উপর সারা বিশ্বেই বিশেষ করে এশিয়ান দেশগুলোর ডিপেন্ডেন্সি তৈরি করতে সক্ষম হয়েছে। পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার উপর স্যাংশন দেয়, তারপর সারা বিশ্বে বিভিন্ন খাদ্যদ্রব্যের দাম বাড়তে শুরু করে এবং বিশ্বের সবগুলো দেশকে ফুড ইনফ্লেশনের দিকে ঠেলে দেয়, যার কারণে পরবর্তীতে এশিয়া ও আফ্রিকার দেশগুলোর দরিদ্র জনগোষ্ঠীকে ইনফ্লেশনের কারণে তৈরি হওয়া খাদ্যাভাব থেকে বাঁচাতে রাশিয়ার উপর জারি করা স্যাংশনে পরিবর্তন আনতে বাধ্য হয় পশ্চিমা দেশগুলো। খাদ্যশস্যের উপর এ ধরনের কন্ট্রোল রাশিয়ার ইকোনমিক স্ট্রেংথের আরেকটি কারণ। বিভিন্ন খাদ্যশস্যের পাশাপাশি ফার্টিলাইজার এক্সপোর্টের দিক থেকেও রাশিয়া অন্যতম। রাশিয়া প্রতি বছর গড়ে 23% অ্যামোনিয়া, 14% ইউরিয়া, 10% প্রসেসড ফসফেট এবং 21% পটাশ এক্সপোর্ট করে থাকে। রাশিয়ার সাড়ে প্রাইমারি এক্সপোর্ট ডেস্টিনেশনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ব্রাজিল, চায়না, ইউএসএ এবং ভারত। এই দেশগুলো বিশ্বের মেজর এগ্রিকালচার প্রডিউসার। বিশ্বের ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিগুলোর মধ্যে রাশিয়া অন্যতম একটি হলেও দেশটির বেশিরভাগ ইন্ডাস্ট্রি তেল, গ্যাস, রিফাইনারি এবং বিভিন্ন প্রেশাস মেটালের রিফাইনারিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এর বাইরে দেশটির ম্যানুফ্যাকচার্ড পণ্যের বেশিরভাগই রাশিয়ার ডোমেস্টিক চাহিদা পূরণেই ব্যবহার হয়। রাশিয়ার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে মেজর ইন্ডাস্ট্রি হল অটোমোবাইল, রেলওয়ে ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচারাল মেশিনারিজ ইত্যাদি। 2020 থেকে 2022 সালের মধ্যে রাশিয়ান ডোমেস্টিক ভেহিকল মার্কেট গড়ে 1.6 মিলিয়ন থেকে 1.75 মিলিয়ন ইউনিট গাড়ি বিক্রি হয়েছে, যা বিশ্বের টোটাল অটোমোবাইল ইন্ডাস্ট্রির 2% এবং ইউএস মার্কেটের 10%। এছাড়াও 80,000 কিলোমিটার বেশি রেল ট্র্যাক নিয়ে রাশিয়া বিশ্বের রেল যোগাযোগ ব্যবস্থা বেশ এগিয়ে এবং পুরোপুরি সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত রাশিয়ার এই রেল যোগাযোগ ব্যবস্থাকে গত 3 শতকের ইকোনমিক ওয়ান্ডার হিসেবেও আখ্যা দেওয়া হয়। পাশাপাশি রাশিয়াতে প্রচুর চাষযোগ্য জমি থাকার কারণে এই বিপুল পরিমাণ জমিতে চাষাবাদের জন্য যে সকল মেশিনারিজ প্রয়োজন, যেমন ট্রাক্টর, ফিড ক্রাশার, কাল্টিভেটর ইত্যাদির ম্যানুফ্যাকচারিং এবং এক্সপোর্টও করে থাকে দেশটি।
ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্টে নিজস্ব চাহিদা পূরণে রাশিয়ার সক্ষমতা থাকায় দেশটিকে খুব কমই ইম্পোর্ট করতে হয়, যা রাশিয়ার জন্য প্রচুর ইম্পোর্ট কস্ট সেভ করে। রাশিয়া বিশ্বের অন্যতম মিলিটারি সুপার পাওয়ার এবং সামরিক সক্ষমতার দিক থেকে দেশটির অবস্থান দ্বিতীয়। রাশিয়ার 8,50,000-এর বেশি অ্যাক্টিভ ডিউটি ট্রুপস রয়েছে এবং 3 লক্ষ রিজার্ভ সৈন্য রয়েছে। এছাড়া দেশটির কাছে 12,000 ট্যাঙ্ক, 4,000-এর বেশি এয়ারক্রাফট, 20টি ট্যাঙ্কার ফ্লিট, 15টি ডেস্ট্রয়ার এবং 70টি সাবমেরিন সহ আরও অনেক হাইটেক মিলিটারি ভেহিকল এবং ইকুইপমেন্টস, যেমন 5th জেনারেশন ফাইটার জেট, নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন, ফায়ার আর্মস এবং ব্যালিস্টিক মিসাইলস রয়েছে। নিজেদের বিশাল সৈন্যবহরের জন্য এসব অস্ত্রশস্ত্র ম্যানুফ্যাকচার করা ছাড়াও দেশটি ইউএসের পরেই বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ আর্মস এক্সপোর্টার। এমনকি বিশ্বের মিলিটারি ইকুইপমেন্ট চাহিদার 20% পূরণের মাধ্যমে 2021 সালে দেশটি প্রায় $15 বিলিয়ন আয় করেছে। রাশিয়ার ইকোনমিক চালিকা শক্তির 7ম সর্ববৃহৎ সেক্টর হল কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। প্রতি বছর গড়ে এই ইন্ডাস্ট্রি 5 থেকে 6 মিলিয়ন মানুষের কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে এবং 2021 সালে রাশিয়ার কনস্ট্রাকশন মার্কেটের সাইজ ছিল $181.1 বিলিয়ন। রোড এবং রেল কনস্ট্রাকশনের পাশাপাশি নিউক্লিয়ার ফ্যাসিলিটি কনস্ট্রাকশনেও রাশিয়া সফলতার সাথে কাজ করছে। রাশিয়ার স্টেট কর্পোরেশন রোসাটমের তথ্য অনুসারে রাশিয়া দেশের অভ্যন্তরে 7টি এবং বিশ্বজুড়ে বিভিন্ন দেশে 34টি নিউক্লিয়ার রিঅ্যাক্টর স্থাপনের কাজ করছে, যার মধ্যে বাংলাদেশের রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টও আছে। এই সক্ষমতা দেশটিকে কনস্ট্রাকশন এক্সপার্টিজ এক্সপোর্ট করে নিজেদের ইকোনমিকে শক্তিশালী করতে সাহায্য করেছে। এই সেক্টরগুলো ছাড়াও রাশিয়ান ইকোনমিতে কন্ট্রিবিউট করছে এমন আরও বেশ কিছু সেক্টর রয়েছে, যার মধ্যে অ্যালকোহল অন্যতম। কনজাম্পশনের দিক থেকে রাশিয়া বিশ্বের 4র্থ সর্ববৃহৎ অ্যালকোহল মার্কেট। গ্র্যান্ড ভিউ রিসার্চের একটি তথ্যসূত্রে 2021 সালে গ্লোবাল অ্যালকোহল ইন্ডাস্ট্রির মার্কেট সাইজ ছিল প্রায় $1.5 ট্রিলিয়ন, যার 5% হোল্ড করছে রাশিয়া। এছাড়াও ইম্পোর্টের দিক থেকেও রাশিয়া বিশ্বের 9ম সর্ববৃহৎ অ্যালকোহল ইম্পোর্টার। যদিও রাশিয়ায় কনজিউম হওয়া 91% হুইস্কি ইম্পোর্ট করতে হয়, তবে ভডকার দিক থেকে দেশটি গ্লোবাল প্রোডাকশনের 30% বেশি প্রডিউস করে বিশ্বের সর্ববৃহৎ ভডকা প্রডিউসার, তবে এর বেশিরভাগই দেশটি লোকালি কনজিউম করে ফেলে।